আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পতিত আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে জানা গেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে ৯ মাস পর দেশ ছাড়লেন তিনি। আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়। এদিকে খুনের মামলা থাকা সত্ত্বেও আব্দুল হামিদ দেশ ছাড়ায় ফেসবুক পোস্টে ক্ষোভ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ২৪-এর আন্দোলনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে জালিম আর বারবার ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার ভোরে আজিমপুরে দলের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন। দলের আরেক কেন্দ্রীয় নেতা এটিএম আজহার ন্যায় বিচার পাবেন এবং মুক্ত হয়ে দলের নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেন আমির শফিকুর রহমান। এই যে ২৪-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে, কাতরাচ্ছে, অন্ধ হয়ে, প্যারালাইজড হয়ে, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। কিন্তু যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাহলে দফায় দফায় জালিম আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে। আল্লাহর কাছে আশ্রয় চাই সমস্ত জুলুম থেকে। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে দায়ের করা আপিল আবেদনের উপর শুনানি শুরু হয়েছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানি শুরু হয়। জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তাকে সহযোগিতা করছেন অ্যাডভোকেট রায়হান উদ্দিন, ব্যারিস্টার নাজিব মোমেন ও অন্যরা। এর আগে গত বুধবার মানবতা বিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের উপর প্রথম দিনে শুনানি শেষ হয়। পলাতক ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনার ব্যক্তিগত বেসামরিক কর্মকর্তা এস.এম. মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানা পুলিশ। গেল রাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন উদ্দিন। তিনি জানান, মিজানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলা রয়েছে। প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মী ও পথচারীরা মিজানকে আটক করে পুলিশে সোপর্দ করে। উপাচার্যের অপসারণ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আজও চলছে আন্দোলন। সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছেন ছাত্র শিক্ষকরা। এই বিষয়ে আরও জানাতে ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবেন। যেমনটি শুনছেন বলেছেন আপনি, আসলে ছাত্র শিক্ষক জনতা গড়ে তোলো একতা, এই স্লোগানে বরিশাল বিশ্ববিদ্যালয় কিন্তু এখন যে সমাবেশ চলছে শিক্ষক এবং শিক্ষার্থীদের একত্রিত হয়ে আজকে কিন্তু এই কর্মসূচিটি নতুন করে তারা দিয়েছে। গতকালকে কিন্তু তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে ভিত্তি তার বাসভবনের প্রধান ফটকে তালা মারার পরে আজকে এই কর্মসূচি দিয়েছে। একটি দেখাতে চাই যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে গ্রাউন্ড ফ্লোরে সেখানে কিন্তু শিক্ষকরা যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের জন্য একত্রতা প্রকাশ করে এখানে অবস্থান নিয়েছেন এবং বরিশাল বিশ্ববিদ্যালয় যিনি সংবাদ সম্মেলন শিক্ষক মহসিন, তিনি কিন্তু এখানে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন যে তাদের যে দাবি দেওয়া রয়েছে এর মধ্যে তারা বারবারই বলে যাচ্ছেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যিনি ভিসি
রয়েছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং অর্থ লেনদেন থেকে শুরু করে শিক্ষার্থীদের মৃত্যুর করে ঝরে পড়া শিক্ষার্থীদেরকেও কিন্তু আর্থিক সহায়তা করেনি এবং একাধিক অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের সকল দাবি দেওয়া তিনি একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থীদের যে প্রত্যাশা তা মাধ্যমে তারা পরবর্তী কর্মসূচি আমাদেরকে জানাবেন এমন জানিয়েছেন। এর আগে কিন্তু আপনাকে জানিয়ে রাখি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু গত 24 দিন যাবত এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিত্তি তার বিভিন্ন অপরাধকে কেন্দ্র করে এবং সবচেয়ে বড় যে অপরাধ হচ্ছে তার একটি আবার ঘটনায় তিনি সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে বরিশাল বন্দর থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলা দায়ের ব্যক্তিটি কিন্তু শিক্ষার্থীরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এই ক্ষিপ্তের ব্যক্তিটি কিন্তু বরিশালে এখন ভিত্তি অবস্থান করছেন, তিনি ঢাকায় অবস্থান করছেন। এই সুযোগে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা বারবারই তারা দাবি জানিয়েছে যে একটি দফা অতিবিলম্বে এই আন্দোলন অব্যাহত থাকবে এবং এই আন্দোলন আরো ত্বরান্বিত হয়েছে তার কারণ গত সপ্তাহে এসে শিক্ষার্থীদের পক্ষে একটি সংবাদ সম্মেলন করে তিনি পুনরায় আবার ঢাকায় চলে যান। ফলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে ধন্যবাদ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতেও বিরাজ করছে সাজ রব। জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালা সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কবির স্মৃতি বিজড়িত শাহজাদপুরের এ বাড়ি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সাজিরুল ইসলাম সঞ্চয়। সঞ্চয়, রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে কুঠিবাড়িতে রবীন্দ্র ভক্তদের ভিড় কেমন দেখছেন? সেখানে কি কি আয়োজন রাখা হচ্ছে? স্মৃতি বিজড়িত যে শাহজাদপুর কুঠিবাড়ি রয়েছে এটিতে কিন্তু এই মুহূর্তে একটি উৎসবের আমেজ বিরাজ করছে বলা চলে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মিউজিয়ামটি এখানে রয়েছে, যে মিউজিয়ামে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র রয়েছে এবং যে কাছারিতে রবীন্দ্রনাথ ঠাকুর বসবাস করতেন সেখানে কিন্তু দর্শনার্থীরা ভিড় করছেন। পাশাপাশি রবীন্দ্র কাছারি বাড়ির যে আঙিনা, পুরো আঙিনা কিন্তু রবীন্দ্র ভক্ত শাহজাদপুর বাসী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন রবীন্দ্র ভক্তরা তাদের পদচারণায় একদম মুখরিত হয়ে উঠেছে বলা চলে। এখন থেকে ঠিক 2 ঘন্টা আগে 10টায় কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে ১৬৪তম জন্মবার্ষিকী সেটির 3 দিন ব্যাপী যে আনুষ্ঠানিকতা সেটির উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল খালেক। তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পরেই কিন্তু শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে নাটক, গান, আবৃত্তি, চর্চা সহ বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে। এগুলোতে কিন্তু অংশগ্রহণ করছেন শাহজাদপুর এবং আশপাশের যে শিল্পীরা রয়েছেন তারা। আজ থেকে যে অনুষ্ঠানটি শুরু হলো 3 দিনের জন্মবার্ষিকী, এটি কিন্তু 10ই মে অর্থাৎ আগামী শনিবার সন্ধ্যা পর্যন্ত কিন্তু চলবে। শনিবার সন্ধ্যায় একটি সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু এবারের যে জন্মবার্ষিকী উৎসব সেটি সমাপ্ত হবে। তো এই 3 দিনের অনুষ্ঠান আয়োজন করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসন। যেভাবে প্রতি বছরই হয়ে থাকে সেভাবে কিন্তু এবারও অনেকটা উৎসবের আমেজের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আয়োজনের সবশেষ খবর। ধন্যবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের রাজধানী লাহোরে বিস্ফোরক বোঝাই একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে ড্রোনটি ভূপাতিত করা হয়। ড্রোনটি সীমান্তের অপর পাশে ভারত থেকে পরিচালনা করা হচ্ছিল। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে ভারতের হামলায় নিহতের রক্তের বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে পাকিস্তানে হামলার বিষয় নিয়ে আলোচনায় ভারতের সর্বদলীয় বৈঠক শুরু হয়েছে। পাশাপাশি শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা কমিটিও বৈঠকে বসবে আজ। পাল্টাপাল্টি হামলার জেরে 2 দেশের নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 46 জনে। এদিকে চলমান উত্তেজনার মধ্যে দিল্লি পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, দিয়েছেন মধ্যস্থতার প্রস্তাব। এছাড়া দেশ দুটিকে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ক্ষুধা ও গণবিনাশ যুদ্ধ চলতে থাকলে যুদ্ধবিরতির আলোচনা অর্থহীন বলে মন্তব্য করেছে হামাস। মঙ্গলবার দেয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা বাসিম নাইমে কথা জানান। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নেতানিয়াহুর সরকারকে অবশ্যই এই অপরাধ থামাতে বাধ্য করতে হবে। ক্ষুধা, তৃষ্ণা ও হত্যাযজ্ঞ এখন নিয়মিত অপরাধে পরিণত হয়েছে। এদিকে গাজায় ইসরায়েলের হামলায় আরও ৫৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। খেলার খবর। বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে মুখিয়ে রয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। এক ভিডিও বার্তায় তিনি সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, সবার চেষ্টায় বাংলাদেশের হয়ে খেলার সুযোগ হচ্ছে তার। আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে হামজা চৌধুরীর সঙ্গে মাঠে দেখা যাবে কানাডা জাতীয় দলের খেলা এই ফুটবলারকে। তার আগে ৩ অথবা ৪ জুন বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন সমিত সোম। Hi everybody, this is Shomit Shom. আমি বাংলাদেশের হয়ে খেলতে মুখিয়ে রয়েছি। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনাদের চেষ্টাতেই আমার এই সুযোগ তৈরি হয়েছে। Everybody who helped speed up the process and make this possible. দর্শক, নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দুঃসময়ে স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক কার্যক্রম করা যায়নি। আপনারা দেখেছেন প্রায় দিনের পর দিন তারা প্রায় আমাদের এই দলীয় কার্যালয়ে আক্রমণ করেছে। আমাদের যে অফিসের প্রয়োজনীয় যে জিনিসপত্র থাকে, কম্পিউটার, টাইপরাইটার, ফ্যাক্স মেশিন ইত্যাদি তারা ভাঙচুর করেছে। এইভাবে দেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের জন্য যে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে, বিশেষ করে পলিটিক্যাল পার্টিও তো একটা প্রতিষ্ঠান। পলিটিক্যাল পার্টি একটি সুষ্ঠু নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে গড়ে ওঠে। সেই নিয়ম শৃঙ্খলাকে একেবারে পর্যুদস্ত করার জন্য এবং একচ্ছত্র একদলীয় দুঃশাসনকে কায়েম রাখার জন্য তারা বিরোধী দলগুলোর উপর মুহুর্মুহু আক্রমণ করেছে। দলীয় কার্যালয় কতবার যে তারা ভাঙচুর করেছে, ভেঙে তছনছ করেছে। আমাদের অফিসের ভেতরকার কম্পিউটার, বিভিন্ন দলিল, ফাইল সব রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। অনেক কিছু তারা এখান থেকে নিয়ে গেছে। তো সেই পরিস্থিতিতে আবারও নতুন করে পুনর্গঠন করা, রিঅর্গানাইজ করা আমাদের একটা কঠিন ব্যাপার, সেটা আমাদের করতে হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমাদের দলের এই মুহূর্তে কত লোক আগ্রহী বিএনপি করার জন্য, সেটাও আমরা এই নতুন সদস্য সংগ্রহ যে অভিযান চলবে সেই অভিযানের মধ্যে আমরা সেটি জানতে পারবো। আপনারা জানেন যে জাতীয়তাবাদী শক্তির প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা অত্যন্ত বেশি। তারা জাতীয়তাবাদের পতাকা তলে নিজের একটা ছায়া খুঁজে। স্বৈরাচারী আমলে অনেকেই দলের মেম্বার হওয়ার চেষ্টা করেও ভয় পেত যে আমি মেম্বার হওয়ার পর আমার বাসায় পুলিশ হানা দেয় কিনা, রাত্রে তার বাড়ি রেড করে কিনা, গ্রেপ্তার করে নিয়ে যায় কিনা। এরকম অনেকেই হয়েছে। আপনার কর্মকর্তা ছিলেন সরকারের অথবা গুরুত্বপূর্ণ কোনো চাকুরিতে তিনি ছিলেন, এই সমস্ত ব্যক্তিরা বা কোনো গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল, তিনি এই দলীয় কার্যালয়ে এসছেন মেম্বার হওয়ার জন্য। তা আমি বলেছি তার পরের দিন আসুন, কিন্তু ভয় আর তা আসতে পারেন। তারপরের দিন হয়তো রাস্তার মধ্যেই গোয়েন্দা সংস্থার তো আপনার গলিতে 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 মাইক্রোবাস নিয়ে অপেক্ষা করত, ফলো করতে কারা ঢুকছে কারা বেরোচ্ছে। এমনকি আমাদের এই কার্যালয়ের সামনে সব সার্বক্ষণিক সিসি ক্যামেরা দিয়ে দেখছে কে আসতো বেরোতো। তো এইভাবে রাস্তার মধ্যে হুমকি দিত। কোন বরেণ্য ব্যক্তি, সমাজের মধ্যে সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে এই ধরনের ব্যক্তিরাও আমাদের মেম্বার হওয়ার জন্য আসতো। দর্শক, এতক্ষণ দেখছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বক্তব্যের অংশবিশেষ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।